আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের সবাইকে আমাদের জিএসটি কোশ্চেন সলভিং এর লেকচারে স্বাগত। আজকে হচ্ছে মেনলি আমরা আমাদের আজকে সকালবেলা হয়ে যাওয়া বায়োলজি যে পার্টটা আছে জিএসটি সেটা সলভ করার চেষ্টা করব। এখানে 25টা প্রশ্ন আসছে, মোটামুটি ইজি আসছে, তবে জিএসটির তুলনায় একটু হার্ড আসছে। ঠিক আছে, তো চলো আমরা প্রশ্ন সলভ করে চলে যাই। প্রথমে কি বলছে দেখো, মাইটোসিসের কোন ধাপে হচ্ছে অ্যাস্টার রশ্মি গঠন হয়? মনে রাখবে অ্যাস্টার রশ্মি হচ্ছে প্রোফেজের শেষে। ঠিক আছে, প্রোফেজের শেষে এবং প্রোমেটাফেজের শুরুতে গঠন হয়, বুঝছো? মানে কি, মানে হচ্ছে প্রোফেজ আর প্রোমেটাফেজকে মেনলি আলাদা করা যায় হচ্ছে এই অ্যাস্টার রে গঠন দিয়ে। কিন্তু তোমাকে যদি বলে একটা ধাপের নাম বলো, তাহলে তুমি অবশ্যই প্রোমেটাফেজের কথা বলবা, কারণ এইটা দিয়ে কিন্তু প্রোমেটাফেজ শুরু হয়। তাহলে উত্তর হচ্ছে কি, অপশন সি। চলো, কোন বিজ্ঞানী সাইটোসোল শব্দটা ব্যবহার করেন? বিজ্ঞানী লার্ডি। হ্যাঁ, H.A. লার্ডি। দেখো, প্লাওয়ার ব্যবহার করছে হচ্ছে প্লাজমা লেমা। ঠিক আছে, প্লাজমা লেমা। হ্যাঁ, প্লা প্লা এভাবে মনে রাখতে পারো। হ্যাঁ, সোয়ানসন, সে তো কার্ল পি সোয়ানসন তো আমাদের আধুনিক আহ কোষবিদ্যার জনক, তাই না? আধুনিক কোষ জনক। আচ্ছা, আর সিঙ্গার নিকলসন কিসের জনক বলো তো? সিঙ্গার নিকলসন হচ্ছে আমাদের ওই যে ফ্লুইড মোজাইক মডেল, সেটার জনক। রাইট, তাহলে উত্তর হচ্ছে অপশন ডি। তারপর দেখো, হোলোথুরিয়া টিউবিউলোসা, এটা হচ্ছে মেনলি আমরা বলি হচ্ছে সি টিউব। এই যে জীবটাকে আমরা কি বলি জানো? সি টিউব। এটা মেনলি একাইনোডার্মাটা পর্বের প্রাণী। এটা অনেকেই পারো নাই, ঠিক আছে, এটা একটা স্টপার প্রবলেম, কারণ তুমি এতগুলা জীবের নাম কি মুখস্থ করবা নাকি? মেনলি এটা কি হবে, এটা মেনলি একাইনোডার্মাটা, ওই যে স্টার ফিশ, সি কিউকাম্বার, সি পেন, এগুলার মধ্যে সে ইনক্লুডেড। ওকে, তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারলাম। এখন চলো হচ্ছে আমরা আগাই। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি যে কি বলা হয়েছে এখানে। স্ত্রী ঘাসফড়িং এর বৈশিষ্ট্য কি? অ্যানাল সার্কি থাকবে না, অ্যানাল সার্কি তো আমাদের পুরুষে থাকে, অপেক্ষাকৃত ছোট, না ও তো আকারে অনেক বড় হয়। ঠিক আছে, এখন বড় ছোট কিভাবে মনে রাখবা? মনে রাখবা যে স্ত্রীদের অত্যাচারে পুরুষরা নিপীড়িত, এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, আমি বলে দিই, স্ত্রীদের অত্যাচারে পুরুষেরা নিপীড়িত। তার মানে তারা হচ্ছে বড় হওয়ার সুযোগ পাচ্ছে না, তাহলে তারা কি হবে? পুরুষ হবে ছোট। রাইট, তাহলে স্ত্রী হবে বড়, বিগ বস, তাই তো? তাহলে এটা কিন্তু ভুল। এটাও ভুল, এটাও ভুল। ওভিপোজিটর কার থাকে? স্ত্রী ঘাসফড়িং থাকে, এটা দিয়ে সে ডিম পারে, তাই না? আর সুপ্রানাইনাল প্ল্যাটো কিন্তু আমাদের পুরুষের থাকবে। তাহলে উত্তর কি? ওভিপোজিটর, অপশন সি। আসো, কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য কে করে? এখন বিপরীত মেরুতে চলনটা কোন ফেজ হয় জানো? অ্যানাফেজে হয়, অ্যানাফেজ। এবং এই চলতে সহায়তা কে করে? মাইক্রোটিউবিউস। ওকে, মাইক্রোটিউবিউস। যদিও এটা মাইক্রোফিলামেন্ট কথাটা ঠিক, যাই হোক, আমাদের সাইটোস্কেলিটনের মধ্যে এখানে মাইক্রোটিউবিউসই আছে, তো এটাই আমাদের উত্তর। চলো আমরা আগাই। পত্ররন্ধ্র উন্মোচন এবং বন্ধ হওয়ার জন্য নিয়ন্ত্রণ করে না কোনটি? দেখো, স্টার্চ সুগার মতবাদের মধ্যে আমরা কিন্তু পড়ছি, তাই না? নিয়ন্ত্রণ করে পটাশিয়াম আয়ন, আধুনিক মতবাদ। গ্লুকোজ 6 ফসফেট, এটাও কিন্তু আমরা আহ, যে বিজ্ঞানী স্যারির যে পিএইচ এর মতবাদটা ছিল সেটার মধ্যে পড়ছে। তাহলে তাহলে এরা সবাই কিন্তু ভূমিকা পালন করে। তাহলে কে পালন করে না? ম্যাগনেসিয়াম আয়ন। ম্যাগনেসিয়াম আয়ন মেনলি হচ্ছে আমাদের কি, ক্লোরোফিল গঠন করে, তাই তো? আচ্ছা, প্রথম শ্রেণীর স্থূলতার জন্য বিএমআই এর মানটা কত? ঠিক আছে, বিএমআই যে মানগুলো আমরা দেখছিলাম সেটা কিরকম ছিল? 18.5 থেকে কম হলে সেটা কি হবে? আন্ডার ওয়েট, তাই না? কম ওজন। যদি 18.5 থেকে 24.99 পর্যন্ত হয় সেটা হচ্ছে আমাদের নর্মাল ওয়েট। যদি 25 থেকে 29.99 হয় সেটা হচ্ছে আমাদের ওভার ওয়েট। এটা কিন্তু আমরা ওবেসিটি বলি না, এটাকে আমরা কি বলি? ওভারওয়েট বলি বা অতিরিক্ত ওজন বলি। যদি সেটা থেকে বড় হয়ে যায় তখন আমরা সেটাকে ওবেসিটি বলি। 30 থেকে 39 হইলে ফার্স্ট স্টেজ ওবেসিটি বলি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের কি চাওয়া হয়েছে? প্রথম শ্রেণী স্থূলতায় চাওয়া হয়েছে। তাহলে 30 থেকে 34.99, এটাই আমাদের উত্তর। ওকে, সাধারণ সর্দি কাশির জন্য কোন ভাইরাস
দায়ী, মানে কি কমন ফ্লু, তাই তো? কমন ফ্লু এর জন্য কে দায়ী হবে? কমন ফ্লু, সরি, কমন ফ্লু এর জন্য দায়ী হচ্ছে আমাদের রাইনো ভাইরাস। ওকে, এটা আমাদের অণুজীব অধ্যায়ের প্রশ্ন। বুঝে ফেললাম। ওকে, ইনফ্লুয়েঞ্জা দিয়ে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হয়, এগুলো বাকিগুলো লাগবে না। আচ্ছা, প্রদত্ত ভাইরাসের মধ্যে সবচেয়ে ছোট কোনটা হবে? হ্যাঁ, এখানে যাই দেওয়া থাকুক না কেন, সবচেয়ে ছোট দেখতে আকারে সবচেয়ে ছোট কে হয়? ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, ঠিক আছে, গবাদি পশুর হয়। এটার আকার হচ্ছে 8 to 12 ন্যানোমিটার। জানলেই হবে, সমস্যা নাই। হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানার জন্য কোন পরীক্ষা করা হয়? এটা আমাদের গাজী আজমলের মধ্যেই, গাজী আজমল স্যারের বইয়ের মধ্যেই একটা চার্ট আকারে দেওয়া। আমি কোথায় হচ্ছে ইটিটি করি, কোথায় ইসিজি করি, তাই না, কোথায় আমরা বিএনপি মাপি, কোথায় কোথায় ট্রপনিন ওয়ান মাপি। মেনলি আমরা হৃৎপিণ্ডের পেশি বা হৃৎপেশির অবস্থা কিভাবে জানি? এমআরআই করার মাধ্যমে জানি। হ্যাঁ, এটা হয়তো অনেকেরই অমন পড়ে নাই, কারণ এটা আমরা তো জোর দিয়ে পড়াই না যদিও। চলো আমরা আগাই, যে কোন কোনটি, হ্যাঁ, কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? মানে এখানে কি করবে মেনলি? ভেসোপ্রেসিন, ভেসোপ্রেসিন এজেন্ট কোনটা? ভেসেলকে কে প্রেস করবে, তাই না? উত্তর কি হবে? সেরোটোনিন। দেখো, হে, হ্যাঁ, সেরোটোনিন হবে। দেখো, থ্রম্বোপ্লাস্টনও কিন্তু রক্তপাত হ্রাস করে, কিন্তু সে কিন্তু রক্তনালীর উপর কোনো কাজ করে না। বুঝতে পারছো? তাহলে উত্তর কি হবে? সেরোটোনিন নামে একটা প্রোটিন, সেটা হচ্ছে রক্তপাত হ্রাস করে। আগাই, দেখো কি বলা হয়েছে, ডিএনএ হেলিকেজের কাজ কোনটি? সে কি প্রুফ রিডিং করে না? প্রুফ রিডিং তো আমাদের ডিএনএ পলিমারেজ ওয়ান করবে। তাহলে এই অপশন বাদ। ডিএনএ ডাবল হেলিক্সে প্যাচ খুলে, হ্যাঁ এই কথাটা ঠিক আছে। ডিএনএ প্রতিলিপি কি সৃষ্টি করবে না? এটা কে করে? ডিএনএ পলিমারেজ থ্রি, তাই না? আর শিকল থেকে প্রাইমার অপসারণ করে না। দেখো, প্রাইমার তৈরি করে হচ্ছে প্রাইমেস, প্রাইমার তৈরি করে হচ্ছে প্রাইমেস, আর অপসারণ কে করবে? ডিএনএ পলিমারেজ ওয়ান। ওকে, ডিএনএ পলিমারেজ ওয়ান, এই কথা একটু বুঝতে হবে। তাহলে উত্তর হচ্ছে অপশন বি। চলো আগাই। মানুষের রূপান্তরিত কশেরুকার সংখ্যা কত? দেখো, আমাদের ভ্রূণ অবস্থায় যতগুলা সার্ভাইকাল ছিল ততগুলা সার্ভাইকাল কশেরুকা কিন্তু এখনো আছে আমাদের। যতগুলো থোরাসিক ছিল ততগুলো থোরাসিক কিন্তু এখনো আছে। যতগুলো লাম্বার ছিল ততগুলো কিন্তু এখনো আছে। সমস্যা কি? সমস্যা হচ্ছে স্যাক্রাল কশেরুকার ক্ষেত্রে। স্যাক্রাল ছিল হচ্ছে 5টা, এখন সেটা হয়ে গেছে একটা। এই একটা কশেরুকাকে আমরা কি বলি? স্যাক্রাম। তারপর কক্কিজিয়াল, কক্কিজিয়াল ছিল কয়টা? কক্কিজিয়াল ছিল হচ্ছে আমাদের 4টা, এখন সেটা হয়ে গেছে হচ্ছে একটা, সেটাকে আমরা কি বলি? ককিক্স। তাহলে একে একে কত হলো বলো তো? 2। তাহলে উত্তর হচ্ছে এখানে 2। অনেকে আবার এই 5 আর 4 যোগ করে 9 বসাই দিয়ে উত্তর 9 দিতে পারো, কিন্তু বলছি কি রূপান্তরিত কশেরুকা, অর্থাৎ কশেরুকা কনভার্টেড হয়ে কি হইলো? কনভার্টেড হয়ে তো এখানে একটা স্যাক্রাম আর একটা ককিক্স তৈরি হয়েছে, তাই না? তাহলে উত্তর হচ্ছে এখানে 2টি, অপশন এ। চলো আগাই। হ্যামস্ট্রিং পেশি কোথা থাকে? এটা মেনলি আমাদের যে ফিমারের পিছনের দিকে পেশি। হ্যামস্ট্রিং এর মধ্যে মেনলি 3টা পেশি থাকে। বুঝতে পারছো? কোন 3টা পেশি? বাইসেপস ফিমোরিস, এটা তোমাদের বইয়ে আছে। সেমি মেমব্রেনোসাস, সেমি মেমব্রেনোসাস, আর হচ্ছে সেমি টেন্ডিনোসাস। ওকে, এর উত্তর কি হবে? দেখো, বাইসেপস ফিমোরিস এগুলা। বাকি যে অপশনগুলো আছে সেগুলো কিসের মাসল বলো তো? কোয়াড্রিসেপস ফিমোরিসের মাসল, ঠিক আছে। এগুলো কোথায় থাকে? এগুলো থাকে হচ্ছে উরুর সামনের দিকে, অর্থাৎ ফিমারের সামনের দিকে। বুঝতে পারছো? চলো আমরা আগাই। ওজেনেসিস প্রক্রিয়ায় হাইড্রা ওসাইটকে মিওসিস বিভাজনে কয়টি ডিম্বাণু তৈরি করে? ওকে, মানে ওসাইট থেকে কতগুলা ডিম্বাণু তৈরি হবে। এখন দেখো, হাইড্রা হোক আর যাই হোক না কেন, মানুষের ক্ষেত্রেও সেম, যে ওসাইটের মধ্যে মিওসিস হইলে 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। এই 4টা হ্যাপ্লয়েড কোষের মধ্যে 3টা হয় হচ্ছে পোলার বডি, যেগুলো পরবর্তীতে নষ্ট হয়ে যায়। আর একটা হয় আলটিমেটলি উওটিড, যেটা পরবর্তীতে ওভামে কনভার্ট হবে, ঠিক আছে, বা ডিম্বাণুতে কনভার্ট হবে। তাহলে আমরা ডিম্বাণু কয়টা পাবো? একটা পাবো, অপশন এ। এপিনেফ্রিন হরমোন কোনটি নিয়ন্ত্রণ করে? এটা একদম গাজী আজমলের বইয়ের প্রশ্ন, চ্যাপ্টার 3 এর মধ্যে। আমাদের যে ই যকৃৎ আছে, সেই যকৃতের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকার মধ্যে তুমি পাবা গ্লাইকোজেনোলাইসিস। এইটাকে সে এপিনেফ্রিন হরমোন নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এপিনেফ্রিনের আরেকটা নাম হচ্ছে অ্যাড্রেনালিন, ঠিক আছে। ওকে, যাই হোক।
আসো, রুই মাছের কোথায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে? মনে রাখতে হবে যে আমাদের এই ধরো হচ্ছে রুই মাছের হার্ট, হার্ট থেকে যে ধমনীগুলো বের হয় সেগুলোর মধ্যে নিশ্চয়ই কি থাকবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকবে। কারণ আমরা জানি রুই মাছের হার্টটা কি হবে, ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। আমরা জানি না এটা? আমরা তো এটা জানি। তাহলে ওর এখানে আছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এই রক্তগুলো সে কি করবে, আমাদের এই ধমনীগুলোর মাধ্যমে কি ফুলকার মধ্যে পাঠিয়ে দিবে, তাই না? ফুলকার মধ্যে পাঠিয়ে দিবে। ফুলকা থেকে যে ধমনীগুলো বের হয় সেগুলোর মধ্যে কি থাকবে, অক্সিজেন যুক্ত রক্ত থাকবে। তাহলে ফুলকার মধ্যে আসে হচ্ছে আমাদের অ্যাফারেন্ট আর্টারিওল বা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, আর বের হয় হচ্ছে ইফারেন্ট আর্টারিওল বা বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তাহলে বুঝতে পারলাম অন্তর্বাহিতে থাকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর বহির্বাহিতে থাকে হচ্ছে অক্সিজেন। একটু কি বুঝতে পারলাম? আশা করি একটু বুঝতে পারছি। যারা ওই ধমনী তন্ত্রের ছবিটা দেখছো তারা কিন্তু খুব ভালো মতো বুঝতে পারছে। 18 নম্বর প্রশ্নটা আসে যে পোয়েসি গোত্রের উদ্ভিদ কোনটা? বাঁশ, ঘাস, একটু মনে রাখলেই তো চলে, তাই না? বাঁশ, ঘাস, আখ। এই তো দেখো বাঁশ, ব্যাম্বুসা, ব্যাম্বোস, তাই তো? ব্যাম্বুসা, ব্যাম্বোস। জবা কোন গোত্রে বলো তো দেখি? মালবাসি, তাই তো? মালবেসি। বাকিগুলো লাগবে না। স্থলপদ্ম হচ্ছে আমাদের মালবেসি, আর বনকরা এটা মোস্ট প্রবাবলি আমাদের সরি মালবেসি গোত্র হবে, একটু দেখে নিও। যাই হোক, বিসিডি একটা হবে না, উত্তর হবে অপশন এ, ব্যাম্বুসা, ব্যাম্বোস। ব্যারো রিসেপ্টর কি ভাইয়া? আচ্ছা, রিসেপ্টর মানে কি জানো? যে হচ্ছে মেনলি রিসিভ করে, যে হচ্ছে সিগন্যাল রিসিভ করে, তাই না? যারা সিগন্যাল রিসিভ করে তারা কি হবে, নিশ্চয়ই সেন্সরি হবে। সেন্সরি মানে কি, যারা সেন্স নিতে পারে, সিগন্যাল নিতে পারে। সেন্সরি বাংলা নাম হচ্ছে সংবেদী। ওকে, অর্থাৎ সংবেদী স্নায়ু প্রান্তগুলো হচ্ছে মেনলি ব্যারো রিসেপ্টর। খুব ভালো প্রশ্ন এটা। মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী কে? এটা মেনলি আমাদের চ্যাপ্টার 5, তাই না? ওটাইটিস মিডিয়ার মধ্যে আলোচনা করা আছে। ওটার মধ্যে দেখবা বেশ কিছু ভাইরাস, তারপর হচ্ছে বেশ কিছু ব্যাকটেরিয়া, বেশ কিছু প্রোটোজোয়া কিন্তু আমাদের মধ্যকর্ণের সংক্রমণ বা ওটাইটিস মিডিয়া, ওটাইটিস মিডিয়া করে থাকে। হ্যাঁ, তোমরা যদি হসপিটালে আসো দেখবা যে ইএনটির মধ্যে কমন যে পেশেন্ট গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ওটাইটিস মিডিয়া, বাচ্চাদের ক্ষেত্রে হয়। এটার উত্তর দেখবা বইয়ের মধ্যে লেখাই আছে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। ওকে, এটা হচ্ছে একটা তোমার ডিপ্লোকক্কাস। একটু মনে রাখতে পারো, ডিপ্লোকক্কাস মানে দুইটা গোল গোল ব্যাকটেরিয়া হচ্ছে একসাথে কলোনি করে থাকে। লাগবে না এত কিছু, জাস্ট অপশন এ হচ্ছে উত্তর। একটু জানি আমরা। রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড কোন প্রক্রিয়ায় বাহিত হয়? কার্বন ডাই অক্সাইড কি করে জানো? যৌগ গঠন করে, যৌগ গঠন করে বাহিত হয়। কোন যৌগ সে গঠন করবে? বাইকার্বনেট যৌগ। ওকে, সে হচ্ছে প্লাজমায় থাকে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট হিসেবে, এইভাবে সে বাহিত হয়। আর আরবিসি তে থাকে হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে। হ্যাঁ, পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে এইভাবে সে বাহিত হয়। তো উত্তর হচ্ছে বাইকার্বনেট যৌগ রূপে। 22 আসো, অঙ্গের প্রতিস্থাপন সম্ভব কোন পদ্ধতিতে? আমরা সাধারণত কিন্তু শুনে থাকি যে অর্গান ট্রান্সপ্লান্টেশন, তাই তো? অর্গান প্রতিস্থাপন বা অর্গান ট্রান্সপ্লান্ট করা। অর্থাৎ ধরো হচ্ছে কারো তোমার আহ যকৃৎ নষ্ট হয়ে গেছে বা কিডনি নষ্ট হয়ে গেছে, আমরা কি করি, কিছু সুস্থ টিস্যু সেখানে রেখে দেই। সেই টিস্যুগুলো হচ্ছে আস্তে আস্তে প্রলিফারেট করে, আস্তে আস্তে নিজে নিজে বিভাজিত হয়ে পুরো অর্গানটা তৈরি করে। ঠিক আছে? তো এই যে আস্তে আস্তে নিজে নিজে বিভাজিত হয়, এটাকে আমরা কি বলি জানো? টটিপোটেন্সি। টটিপোটেন্সি। এই টটিপোটেন্সি এবিলিটি কাদের থাকে জানো? স্টেম সেলে থাকে বা উদ্দীপক কোষ, তাই তো? স্টেম সেল বা বাংলায় বললে হয় উদ্দীপক কোষ বা স্টেম কোষই তোমাদের বইয়ে লেখা। তো মেনলি আমাদের স্টেম কোষের জন্য কি হয়, আমাদের অর্গানগুলো হিল করতে পারে। ঠিক আছে? তাহলে উত্তর কি হবে এখানে? স্টেম সেল। এটা একটু আনকমন প্রশ্ন ছিল, অনেকে হয়তো এটা পারো নাই। সমস্যা নাই, দেখি আমরা পরের প্রশ্নটা। হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। ঠিক আছে, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন মানে জন্মগতভাবে তার কি থাকবে, রক্তাল্পতা বা অ্যানিমিয়া থাকবে। ঠিক আছে, রক্ত শূন্যতা থাকবে। এটা কিসের জন্য হয়? এটা মেনলি হচ্ছে আরএইচ ফ্যাক্টরের জন্য। ঠিক আছে? ওকে, যেমন তোমার বাবা যদি হয়, মেলটা যদি হয় তোমার RH পজিটিভ, আর ফিমেলটা যদি হয় RH নেগেটিভ, তাদের যে বাচ্চা, তাদের যে ইনফ্যান্ট, তাদের ক্ষেত্রে আমাদের কি হবে, হিমোলাইটিক ডিসঅর্ডার গুলো তৈরি হয়। ওকে, তাহলে এখানে মেনলি রেসাস ফ্যাক্টর বা RH ফ্যাক্টরটাই দেয়। খুবই ভালো প্রশ্ন এটা। চলো পরেরটা যাই। কোন কোষ থেকে হিস্টামিন ক্ষরণ হয়? উত্তর কি হবে? বেজোফিল। মনে রাখবা বেজোফিল থেকে দুইটা পদার্থ ক্ষরণ হয়, এগুলোকে আমরা মেনলি কিমোকাইন্স বলি। হ্যাঁ, কিমোকাইন্স বলি। এগুলো তোমরা মেডিকেলে আসলে পড়বা। একটা হচ্ছে আমাদের হেপারিন,
আর এটা হচ্ছে আমাদের হিস্টামিন। ওকে। হেপারিন কি করে? অ্যান্টি কোয়াগুলেন্ট এজেন্ট হিসেবে কাজ করে। হ্যাঁ, বইয়ের মধ্যে তোমাদের লেখা আছে অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবে কাজ করবে। সে হচ্ছে রক্তকে জমাট বাঁধতে দিবে না রক্তনালিকার মধ্যে। আর হিস্টামিন কি করবে জানো? অ্যান্টি অ্যালার্জিক ফাংশন করে। ঠিক আছে, অর্থাৎ আমাদের বডিতে অ্যালার্জিক রিয়াকশনের জন্য যে অ্যান্টিবডি গুলো তৈরি হয় সেগুলোকে সে নষ্ট করবে। তো উত্তর হচ্ছে এখানে বেজোফিল। একটু জানলেই হবে। লাস্ট প্রশ্ন, ক্রেবস চক্রে সাকসিনিক অ্যাসিডকে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডে কে কনভার্ট করে? ভাই এটা একটু কঠিন প্রশ্ন হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ওই যে ক্রেবস চক্রে যে বড় একটা সাইকেল ছিল না তোমাদের বইয়ের মধ্যে দেখবা, ক্রেবস সাইকেল, সেটার মধ্যে দেওয়া আছে পরপর দুইটা ডিহাইড্রোজেনেস এনজাইমের কথা বলা আছে। এই ডিহাইড্রোজেনেস এনজাইমের জন্য কি হয় জানো? কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে এই দুইটা ধাপে, তো দেখে নিও। তো এখানে উত্তর কি হবে? ডিহাইড্রোজেনেস। ওকে। এই যে 25টা প্রশ্ন ভাইয়া, দেখবা যে কেমিস্ট্রি প্রশ্ন সলভ করা খুবই ইজি, কারণ এখানে কোনো অঙ্ক নাই, অঙ্কের কোনো হিসাব নাই। বাট ভাইয়া প্রশ্নগুলো পারাটা টাফ, কারণ এটা কিন্তু তোমাকে পড়ে পড়ে আয়ত্ত করতে হবে। ঠিক আছে। তো যাই হোক, আমি অনেক ফাস্ট করাই দিলাম, কারণ এখানে জাস্ট আমরা প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করতেছি। এটা চাইলে আমরা অনেক ডিটেলসে আলোচনা করতে পারতাম। যাই হোক, সেটা আমরা দরকারে আমরা পরে আবার আলোচনা করব। ঠিক আছে, জাস্ট আমরা এখানে সলভ করে নিয়ে একটু কনসার্ন ছিলাম। ওকে, কারো কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে বলবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।